দর্শন বিভাগের তৃতীয় বর্ষে আমার প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিজ নিজ পরিবারের সাথে সুন্দর সময় কাটাচ্ছ। আমার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানো। তোমাদের অনেক অনেক শুভাশীষ জানিয়ে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের বিশেষ অনলাইন ক্লাসে। শিক্ষার্থীরা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের বর্তমান সময়ের শিক্ষার্থী, তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের নতুন বা চলমান যে তৃতীয় বর্ষটি রয়েছে তাদের জন্য সিলেবাসে কিছুটা পরিবর্তন সাধন করেছে এবং সেই পরিবর্তনের অংশ হিসেবে তোমাদের একটি নতুন কোর্স দর্শন তৃতীয় বর্ষে যুক্ত করা হয়েছে, যার কোড নম্বর 308 এবং এর শিরোনাম অর্থনীতি। এই অর্থনীতি কোর্সটি বিষয়ে তোমরা যেহেতু তোমাদের আগের কোনো বর্ষে শিক্ষার্থীরা এই বিষয়টি তোমাদের পড়েনি, তাই তোমাদের জন্য একান্ত এটি একটি নতুন বিষয় হিসেবে তোমরা পড়বে। এর মধ্যে আমরা বেশ কিছু ক্লাস এই বিষয়ে নিয়েছি। আজকে সে অর্থনীতির আরো একটি ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি। তবে চলো কথা না বাড়িয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। শিক্ষার্থীরা, সম্মান তৃতীয় বর্ষের 308 নম্বর কোর্স ইকোনমিক্স বা অর্থনীতিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো তোমাদের এই কোর্সটিতে তোমাদের সাথে আলোচনায় রয়েছি আমি জিনান বিনতে জামান, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, এই যে অর্থনীতি বিষয়টি নিয়ে আমরা বেশ কিছুদিন যাবত আলোচনা করছি, এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু প্রথম থেকে যদি দেখি তাহলে অর্থনীতি বলতে কি বুঝি, অর্থনীতির সংজ্ঞা এবং অর্থনীতির বর্তমান বা অত্যাধুনিক যে ট্রেন্ডগুলো রয়েছে সে বিষয়ে বিশিষ্ট মার্কিন অর্থনীতিবিদ ম্যানকুইজের আলোচনা আমরা করে এসেছি। আমরা দেখেছি অর্থনীতির যে মৌলিক সমস্যাগুলো রয়েছে, দুষ্প্রাপ্যতা, অভাব বা নির্বাচনের যে সমস্যাগুলো রয়েছে সেই সংক্রান্ত আলোচনা। এই আলোচনার ধারাবাহিকতাতেই আমরা উৎপাদন সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি এবং উৎপাদন সম্ভাবনার সাথে সম্পর্কিত একটি বিশেষ ধারণা, সুযোগ ব্যয়ের ধারণাটি আমরা গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি। নিশ্চয়ই তোমাদের মনে আছে। তারপরও আরো একবার তোমাদের অবগতির জন্য গত ক্লাসে সুযোগ ব্যয়ের ধারণাটি নিয়ে আরেকবার কথা বলছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয় মনে আছে আমরা বলেছিলাম অর্থনীতিতে সম্পদ সীমিত, সেই তুলনায় আমাদের অভাব কিন্তু অসীম। আমাদের এই যে অসীম অভাব, সেই অসীম অভাবকে সীমিত সম্পদ দিয়ে কিভাবে আমরা নিরসন করতে পারি, কিভাবে আমরা এই সীমিত সম্পদকে কাজে লাগিয়ে সর্বোচ্চ সুবিধাটুকু আদায় করে নিতে পারি, আমার প্রত্যেকটি চাহিদার কোন সমন্বিত রূপটি আমি সর্বোচ্চ উপভোগ করতে পারি, সেই সংক্রান্ত আলোচনায় কিন্তু ছিল সুযোগ ব্যয়ের আলোচনা। সুযোগ ব্যয়ের আলোচনায় আমরা জানতে পেরেছিলাম আমরা যখন আমাদের সীমিত সম্পদ দিয়ে কোনো দ্রব্য বা সেবা উৎপাদন করতে যাই, তখন কিন্তু এর বিকল্প আরেকটি দ্রব্য বা সেবার উৎপাদনকে আমার বাদ দিতে হয়। যেমন ধরা যাক আমার এই মুহূর্তে একটি জামার প্রয়োজন এবং খাদ্যেরও প্রয়োজন, কিন্তু আমার কাছে যে টাকা রয়েছে সেই টাকা দিয়ে হয় আমি একটি জামা ক্রয় করতে পারি কিংবা একটি ভালো খাবার আমি খেতে পারি। তখন আমাকে নির্বাচন করতে হবে, তখন আমাকে বেছে নিতে হবে যে এই মুহূর্তে ঠিক আমার কোন বিষয়টি বেশি প্রয়োজন। ধরো আমি যদি মনে করি যে এই মুহূর্তে জামার প্রয়োজনটিকে ত্যাগ করে আমি যদি আমার খাদ্যের চাহিদাটি পূরণ করতে পারি সেই অর্থ দিয়ে, তাহলে আমি বেশি লাভবান হব। সেক্ষেত্রে আমি আমার হাতের টাকাটি দিয়ে খাদ্য কিনবো এবং জামাটিকে কেনা থেকে বিরত থাকবো। এই যে একটি উৎপাদন বা একটি ক্রয়ের জন্য অন্য আরেকটিকে আমি বাদ দিলাম, এই বাদ দেওয়া বিষয়টিকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। অর্থাৎ আমার খাদ্য হলো এখানে জামার সুযোগ ব্যয় বা জামাটি হলো আমার খাদ্যের সুযোগ ব্যয়। তো এই ছিল আমাদের সুযোগ ব্যয়ের ধারণা, যা অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা। সুযোগ ব্যয়ের এই ধারণার পরে চলো আজকে দেখি আমরা কি আলোচনা করতে চলেছি, অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয়টি কি সেদিকে আসো একটি আলোকপাত করি। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের আজকের আলোচনার বিষয় চাহিদার ধারণা, কনসেপ্ট অফ ডিমান্ড। এটি কিন্তু অর্থনীতির অন্যতম মৌলিক একটি ধারণা এবং চাহিদা বলতে কি বোঝায়, চাহিদা
আমাদের জীবনে বা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে কতটা কিভাবে প্রভাবিত করছে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীরা, তোমরা দুটি উদাহরণ দেখতে দুটি সংজ্ঞা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যার একটি নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে এবং অপরটি নেওয়া হচ্ছে ইনভেস্টপিডিয়া থেকে। চাহিদার এই দুটি সংজ্ঞার প্রথমটিতে আমরা দেখতে পাচ্ছি, ইন ইকোনমিক, ডিমান্ড ইজ দ্য কোয়ান্টিটি অফ a good that consumers are willing and able to purchase at various prices during a given period of time. উইকিপিডিয়ার মত অনুসারে অর্থনীতিতে চাহিদা এমন একটি ধারণা যা আমাদের কোনো একটি দ্রব্য পাওয়ার এবং কেনার পেছনে অর্থ ব্যয় করার মানসিকতার সাথে সম্পর্কিত। একইভাবে ইনভেস্টপিডিয়াতে আমরা দেখতে পাই, ডিমান্ড ইজ অ্যান ইকোনমিক প্রিন্সিপাল রেফারিং টু এ কনজিউমার্স ডিজায়ার to purchase goods and services and willingness to pay a price for a specific good or service. অর্থাৎ অর্থনীতিতে চাহিদা এমন একটি ধারণা যা একজন ভোক্তার কোনো একটি দ্রব্য বা সেবা ক্রয়ের পেছনে কাজ করে একটি নির্দিষ্ট দাম অনুসারে। তাহলে এই দুটি সংজ্ঞার আলোকে আমরা চাহিদার একটি স্বাভাবিক সংজ্ঞা দাঁড় করাতে পারি, যেখানে বলা যাচ্ছে অর্থনীতির চাহিদা হলো কোনো পণ্য বা দ্রব্য সেবা, কোনো দ্রব্য বা সেবা লাভের প্রয়োজনীয়তা। চাহিদাকারী হলো একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য বা সেবা গ্রহণের উদ্দেশ্যে ব্যয় করার ইচ্ছা। একজন ক্রেতা বিভিন্ন দামে যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করতে ইচ্ছুক থাকে তার পরিমাণ দ্বারাই চাহিদা প্রকাশ পায়। কোনো নির্দিষ্ট দামে একজন ভোক্তা বা একজন ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে আগ্রহী হয় তার পরিমাণই হচ্ছে চাহিদার পরিমাণ। দাম এবং চাহিদার মধ্যকার একটি সম্পর্ক রয়েছে, এই সম্পর্ককেই আমরা বিস্তারিতভাবে চাহিদা বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি আরেকটু স্পষ্ট করা প্রয়োজন। চাহিদা একটি মৌলিক অর্থনৈতিক ধারণা। আমরা যা চাই স্বাভাবিকভাবে তাকে চাহিদা বলা হয়, কিন্তু অর্থনীতির ভাষায় যখন কোনো দ্রব্য বা সেবা ক্রয়ের পেছনে আমার একটি আগ্রহ থাকবে এবং সেই দ্রব্য বা সেবাটি কেনার মতো অর্থ আমার কাছে থাকবে, তখন সেই দ্রব্য বা সেবার প্রতি আমার যেই প্রতিক্রিয়া তাকেই বলা হবে চাহিদা। ধরা যাক রাস্তা দিয়ে একটি গাড়ি যাচ্ছে, সেই গাড়িটি দেখে একজন ভিক্ষুক, যার হয়তো খাদ্য কেনার পয়সা নেই, তার যদি একটা আকাঙ্ক্ষা জাগ্রত হয়, তাকে কিন্তু আমরা চাহিদা বলতে পারবো না। কেন পারবো না? কারণ সেই ভিক্ষুকের এই গাড়িটি ক্রয় করার মতো অর্থ নেই, অর্থাৎ যোগ্যতা নেই। তাই ভিক্ষুকের জন্য গাড়ির যেই চাহিদা সেটি কিন্তু অর্থনীতির ভাষায় চাহিদা বলে বিবেচনা করা হবে না। একইভাবে ধরা যাক একজন খুব ধনী কিন্তু কৃপণ ব্যক্তি, তার একটি গাড়ি কেনার একটি গাড়ি কিনে তার একটি গাড়ি দেখে তার গাড়ি কিনতে ইচ্ছে হলো, কিন্তু সেই গাড়িটি কেনার জন্য প্রয়োজনীয় যে অর্থ প্রয়োজন সেটি তার কাছে থাকা সত্ত্বেও তিনি সেই টাকাটি দিতে রাজি নন বা ইচ্ছুক নন, এটিও কিন্তু চাহিদা বলে বিবেচিত হবে না। তাহলে চাহিদার গুরুত্বপূর্ণ জিনিস কোনটি? সেটি হচ্ছে কোনো দ্রব্য বা সেবার প্রতি আমার আগ্রহ থাকবে, সেই দ্রব্য বা সেবা পাওয়ার মতো অর্থ আমার হাতে থাকবে এবং সেই দ্রব্য বা সেবা ক্রয়ের জন্য যে অর্থের প্রয়োজন সে অর্থটি ব্যয় করতে আমি ইচ্ছুক থাকব। তাহলেই কিন্তু সেই দ্রব্য বা সেবার প্রতি আমার যে আকাঙ্ক্ষা তাকে চাহিদা বলে অর্থনীতিতে বিবেচনা করা হবে। তো এই হচ্ছে চাহিদা সম্পর্কিত স্বাভাবিক ধারণা। খুব স্বাভাবিকভাবে আমরা যা বুঝলি যে যা কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষার চাহিদা বলে, তা অর্থনীতিতে বোঝায় না। এখন নিশ্চয়ই তোমরা সেই ব্যাপারটি বুঝতে পেরেছো। এবার তবে চলো অর্থনীতির দৃষ্টিকোণ থেকে চাহিদাকে আরো গভীরভাবে জেনে নেওয়ার আমরা চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো,
অর্থনীতিতে চাহিদা বিধি বা ল অফ ডিমান্ডের একটি সংজ্ঞায়ন করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, দ্য ল অফ ডিমান্ড স্টেটস দ্যাট all other things being equal, the quantity bought of a good or service is a function of price. As long as nothing else changes, people will buy less of something when its price rises. They will buy more when its price falls. অর্থাৎ চাহিদার অন্যান্য নির্ধারক সমূহ বা অন্যান্য প্রভাবক বিষয়গুলো যদি অপরিবর্তিত থাকবে, যেমন বিকল্প দ্রব্যের দাম, ক্রেতার আয়, রুচি, অভ্যাস, সংখ্যা, এগুলো অপরিবর্তিত থাকার পরে স্বাভাবিক সময়ে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম এবং চাহিদার এই যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্ককে চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড বলে উল্লেখ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তারপরও আরেকটি উদাহরণের সাহায্যে আমরা বোধহয় আরো একটু স্পষ্ট একটি ধারণা পেতে পারি। যেমন মনে করো এখন বাজারে খুব টমেটো পাওয়া যাচ্ছে, তাই না? এই টমেটোর দাম শীতকালে কিছুটা কম থাকে, সে তুলনায় অন্য সময় এর দাম হয়তোবা বেড়ে যায়। যখন টমেটোর দাম থাকছে 10 টাকা, তখন আমি হয়তোবা 4 কেজি বা 5 কেজি টমেটো কিনছি। কিন্তু যখন টমেটোর দাম বেড়ে হয়ে যাচ্ছে 50 টাকা, তখন হয়তোবা আমি 1 কেজি টমেটো কিনছি। তার মানে কি দাঁড়াচ্ছে, যখন কোনো দ্রব্যের দাম কম থাকছে তখন কিন্তু এর চাহিদাটাও বেশি থাকে, কিন্তু দাম যখন বেড়ে যায় তখন এর চাহিদাটা কমে যায়। একইভাবে যখন দাম কম থাকে তখন যখন দাম বেশি থাকে তখন একটা পণ্যের জন্য চাহিদাটা কম থাকে, কিন্তু যখন সেই পণ্যটিরই দাম বেড়ে যায় তখন কিন্তু এর চাহিদাটা কমে যায়। যখন এর পণ্যের দামটি কমে যায় তখন কিন্তু এর চাহিদা বেড়ে যায়। এই সময়ে খুব টমেটো যেমন পাওয়া যাচ্ছে, এই সময় দেখা যাচ্ছে যে এমন একটা বস্তু বাজারে অনেক বেশি দাম। ধরা যাক একটা তরমুজ, এই তরমুজটির দাম এখন বাজারে 400 টাকা। এই 400 টাকার তরমুজ আমি হয়তোবা একটা কিনবো, বা যে কোনো স্বাভাবিক ক্রেতা একটা কিনবে। দেখা গেল তার প্রয়োজন অনুযায়ী তিনি হয়তোবা একটা কিনতেন, কিন্তু এই তরমুজটির দামই যখন 100 টাকা হয়ে যাবে তখন হয়তোবা তিনি একাধিক তরমুজ কিনবেন, 2টো বা 3টে তরমুজও কিনতে পারেন। তার মানে দাম বেড়ে গেলে চাহিদা কমে যায়, আর দাম কমে গেলে চাহিদা বেড়ে যায়। দাম এবং চাহিদার এই যে পরস্পর বিপরীতমুখী সম্পর্ক, একে যে বিধি বা আইন দ্বারা আমরা প্রকাশ করে থাকি তাকে বলা হচ্ছে চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার তবে চলো ল অফ ডিমান্ডের সাথে সম্পর্কিত অন্যান্য ধারণাগুলো আমরা আরো বিশদভাবে জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, ল অফ ডিমান্ড বা চাহিদার বিধি যখন আমরা ব্যাখ্যা করছিলাম তখন কিন্তু একটি কথা খুব স্পষ্টভাবে বলছি, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলেই দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। এই যে অন্যান্য অবস্থা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এদেরকে বলা হচ্ছে চাহিদার নির্ধারক। এখন আমরা চাহিদা নির্ধারক নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অসংখ্য কারণে বা পরিস্থিতিতে একজন ক্রেতার কোনো দ্রব্য ক্রয়ের ইচ্ছা প্রভাবিত হতে পারে, এগুলোকে চাহিদার নির্ধারক বলা হয়। অর্থাৎ কোন একজন ক্রেতা কোন দ্রব্যটি কতটুকু চাহিদা প্রকাশ করবে তা নিয়ন্ত্রণকারী বা তার প্রভাবিত করে এমন যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে চাহিদা নির্ধারক বলা হয়ে থাকে। চাহিদার যে উল্লেখযোগ্য নির্ধারকগুলি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে দ্রব্যের নিজের দাম। সাধারণত দ্রব্যের নিজস্ব দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক কাজ করে। যখন কোনো দ্রব্যের দাম বেড়ে যায় তখন তার চাহিদার পরিমাণ কমে যায়, যা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি। এই বিপরীতমুখী সম্পর্কের ফলে চাহিদা রেখার ঢাল, অর্থাৎ আমি চাহিদাকে প্রকাশ করবো যে জ্যামিতিক আকৃতিতে, তা সবসময় নিম্নগামী হয়, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। চাহিদা এবং দামের এই বিপরীতমুখী সম্পর্ক যথাযথ। যদি কোনো নতুন বইয়ের
দাম বেশি হয়, তাহলে স্বাভাবিকভাবে যে কোনো মানুষ এটি ক্রয় করার চেয়ে এটি হয়তো পাবলিক লাইব্রেরি থেকে পড়তে বেশি আগ্রহী হবে, তাই না? আচ্ছা, চাহিদার অপর একটি নির্ধারক রয়েছে, তাকে বলা হচ্ছে চাহিদা সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যখন কোনো একটি দ্রব্য সম্পর্কে বা কোনো একটি সেবার ব্যাপারে চাহিদা দেখা দেয়, তখন কিন্তু তার সাথে সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দামের বিষয়গুলো সামনে চলে আসে। এক্ষেত্রে দ্রব্য বা প্রয়োজনীয় দ্রব্যটি দুটি সম্পর্কিত দ্রব্য থাকতে পারে, যাদের একটি হচ্ছে পরিপূরক দ্রব্য এবং আরেকটি হচ্ছে পরিবর্তক দ্রব্য। পরিপূরক দ্রব্য হলো এমন একটি দ্রব্য যা প্রাথমিক দ্রব্যের সাথে ব্যবহৃত হয়, যেমন চায়ের সাথে দুধ এবং চিনি বা গাড়ির সাথে পেট্রোল হচ্ছে তোমার পরিপূরক দ্রব্য। অপরদিকে পরিবর্তক দ্রব্য হচ্ছে যা মূল দ্রব্যটির বিপরীতে বা মূল দ্রব্যটি ব্যবহার না করেও ব্যবহার করা যায়, যেমন চিনি আর গুড়, এই দুটি হচ্ছে পরিবর্তক দ্রব্য। এই দ্রব্যগুলোর দামের হ্রাস বৃদ্ধির ফলে কিন্তু চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। যেমন হঠাৎ করে যদি গাড়ির দাম বেড়ে যায়, তাহলে গাড়ির চাহিদা যেমন কমে যাবে, তেমনি ভাবে পেট্রোলের চাহিদাও কিন্তু কমে যাবে, কেননা গাড়ি তো এখন কেনা হচ্ছে না বা গাড়ি প্রতি মানুষের আগ্রহ কম, তাই স্বাভাবিকভাবেই পেট্রোল বা গাড়ির পরিপূরক যে দ্রব্য পেট্রোল, তার চাহিদাও হ্রাস পাবে সমান তালে। আবার যদি কোনো কারণে চিনির দাম কমে যায়, তাহলে কিন্তু গুড়ের চাহিদা হ্রাস পাবে, কারণ গুড় আর চিনি কিন্তু পরস্পর পরিবর্তক দ্রব্য, একটির পরিবর্তে অন্যটি ব্যবহার করা যায়। এই সম্পর্কিত বা পারস্পরিক যে সম্পর্কযুক্ত দ্রব্যগুলো রয়েছে, তাদের দামও অনেক ক্ষেত্রে মূল দ্রব্যটির চাহিদার দামের বিষয়ে প্রভাব ফেলতে পারে। এছাড়াও চাহিদা আরেকটি নির্ধারক হচ্ছে ভোক্তার আয়। একজন মানুষের নিজস্ব আয় বাড়লে তার চাহিদাও বাড়ে, আবার আয়ের পরিবর্তন বা আয় যদি কমে যায়, তখন কিন্তু তার চাহিদাও কমে যাবে। যেমন একজন লোকের আয় যদি এখন 10,000 টাকা বেড়ে যায়, তখন কিন্তু তার পূর্বের যে চাহিদাগুলো ছিল, যে যে দ্রব্যের চাহিদা ছিল, তার সাথে আরো নতুন নতুন চাহিদা তার সামনে যুক্ত হতে পারে। তেমনি ভাবে কোনো কারণে যদি সে ব্যক্তির আয় কমে যায়, তাহলে পূর্বের অনেক চাহিদা তার আয়ের সাথে সাথে সে হ্রাস করতে বাধ্য হয়। তাই চাহিদার আরেকটি নির্ধারক হচ্ছে ব্যক্তির বা ভোক্তার নিজস্ব আয়। প্রিয় শিক্ষার্থীরা, ভোক্তার ভবিষ্যৎ মূল্য বা আয় সম্পর্কিত আশা বা প্রত্যাশাও কিন্তু চাহিদার নির্ধারক হিসেবে কাজ করে। যেমন একজন ভোক্তা যদি বুঝতে পারে কোনো বিশেষ দ্রব্যের দাম ভবিষ্যতে বাড়তে পারে, তাহলে সে দাম বাড়ার আগেই সে দ্রব্য আরো বেশি করে ক্রয় করতে চাবে। যেমন কিছুদিন আগে আমাদের দেশে পেঁয়াজ নিয়ে এমন একটি ঘটনা ঘটেছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। হঠাৎ করে পেঁয়াজের দাম অনেক বেড়ে গেল, তখন মানুষ পেঁয়াজের কেনার পরিমাণটাও কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছিল প্রাথমিক অবস্থায়, কেননা অনেকেরই মনে হয়েছিল যে ভবিষ্যতে পেঁয়াজের দাম আরো বেড়ে যেতে পারে। এই যে দ্রব্যের দাম সম্পর্কে ভবিষ্যৎ প্রেডিকশন বা ভবিষ্যৎ যেই অনুমান, সেটির দ্বারাও কিন্তু অনেক ক্ষেত্রে চাহিদার পরিবর্তন হতে পারে বা চাহিদা প্রভাবিত হতে পারে। আবার যদি কোনো ক্রেতা মনে করেন যে ভবিষ্যতে এই পণ্যটির দাম কমতে পারে, তখনও কিন্তু তার ওই দ্রব্য সম্পর্কিত যে চাহিদা রয়েছে সেটি হ্রাসও পেতে পারে। শিক্ষার্থীরা, চাহিদা আরো একটি নির্ধারক হচ্ছে জনসংখ্যা। কোন দেশে জনসংখ্যা বৃদ্ধি পেলে চাহিদাও বাড়বে। স্বাভাবিকভাবেই আমাদের দেশের জনসংখ্যা যখন একসময় ছিল 11 কোটি, তখন খাদ্যদ্রব্যের যে চাহিদা ছিল, আজকে 18 কোটি বা 19 কোটির দেশে সেই খাদ্যের চাহিদা নিশ্চয়ই আরো অনেক বেড়ে গেছে। একইভাবে দ্রব্যের প্রকৃতির দ্বারাও কিন্তু চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। সাধারণ দ্রব্যের ক্ষেত্রে চাহিদার পরিমাণ সবসময় বেশি হয়, কিন্তু দ্রব্যটি যদি বিলাস দ্রব্য হয় বা খুব আভিজাত্যপূর্ণ দ্রব্য হয়, সেক্ষেত্রে কিন্তু দাম চাহিদাকে খুব একটা প্রভাবিত করতে পারে না। বিজ্ঞাপনের দ্বারাও কিন্তু অনেক সময় অনেক পণ্যের চাহিদার কম বেশ হতে পারে। যেমন কোন একটি পণ্যের
বিজ্ঞাপনে যদি আমরা দেখি যে এই পণ্যটির কার্যকারিতা খুব বেশি, তা ধীরে ধীরে কিন্তু ক্রেতাকে আকৃষ্ট করে এবং ক্রেতা সেই পণ্যটি কেনার জন্য নিজের চাহিদাকে বাড়িয়ে দেয়। জীবনযাত্রার মানের সাথেও কিন্তু চাহিদার ওঠানামা করে। যেমন উন্নত দেশের জীবনযাত্রা উন্নত বলে সেখানে ভোগ্য সামগ্রীর চাহিদাও বেশি। আবার অনুন্নত দেশগুলিতে সাধারণ জনগণের আয় কম বলে তাদের জীবনযাত্রার নিম্নমানের জন্য তাদের চাহিদাও কম হয়ে থাকে। এই নির্ধারক ছাড়াও বিভিন্ন কারণে চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। তো এই হচ্ছে চাহিদা সম্পর্কিত সাধারণ যে ধারণা, যেখানে আমরা বলছি কোনো দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা এবং সেই ইচ্ছার পিছনে আমার অর্থ ক্রয়ের যোগ্যতা এবং আমার যে প্রত্যাশা, আমার অর্থ ক্রয়, এই দ্রব্যটি ক্রয়ের যে ইচ্ছা তাকে বলা হচ্ছে চাহিদা। চাহিদার সাথে সম্পর্ক হচ্ছে দামের। কোনো দ্রব্যের স্বাভাবিকভাবে দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে। তারপরেও কিছু কিছু বিষয়ে চাহিদাকে নির্ধারণ করে থাকে, যেমন ক্রেতার আয়, জীবনযাত্রার মান, জনসংখ্যা, পরিপূরক বা পরিবর্তক দ্রব্যের দাম, এই সবকিছু মিলিয়ে কিন্তু কোনো একটি পণ্যের বা কোনো একটি দ্রব্যের চাহিদা নির্ধারিত হয়ে থাকে। চাহিদা এবং চাহিদা বৃদ্ধির এই যে ধারণা, তার পরবর্তীতেই চাহিদাকে প্রকাশ করার বিষয়টি সামনে চলে আসে। এই কারণে আমরা চাহিদা সূচিকে বেছে নিতে পারি। একটি দ্রব্যের বিভিন্ন দামে একজন ক্রেতা ওই দ্রব্যের কি পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে তা যদি আমি একটি তালিকা বা সূচির মাধ্যমে প্রকাশ করি তাহলেই তাকে চাহিদা সূচি বলে। অর্থাৎ ধরো কোন একটি দ্রব্যের দাম পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সাথে সাথে ক্রেতার চাহিদার যে পরিবর্তন ঘটছে ওই দ্রব্যের সাথে, ওই দ্রব্যের প্রতি, তাকে আমরা যখন একটি তালিকার মাধ্যমে উপস্থাপন করব তখন সেই তালিকাটিকে বা সেই সূচিটিকে বলা হবে চাহিদা সূচি বা টেবল অফ ডিমান্ড। তোমরা স্ক্রিনে কিন্তু একটি চাহিদা সূচি দেখতে পাচ্ছ। ধরা যাক কোন একটি দ্রব্যের দাম যখন 2 টাকা তখন এর চাহিদা হবে 15 একক। আবার যখন দ্রব্যের দাম বেড়ে 4 টাকা হচ্ছে তখন এর চাহিদা কিন্তু কমে যাচ্ছে, 15 থেকে 10 একক হয়ে যাচ্ছে। আবার দ্রব্যের দাম যখন আরো বেড়ে 4 টাকা থেকে 6 টাকা হলো তখন কিন্তু আমার চাহিদা আরো কমে যাচ্ছে, 10 থেকে 5-এ নেমে এসেছে। এই যে দাম এবং চাহিদার পারস্পরিক যে সম্বন্ধ আমরা চাহিদা বৃদ্ধিতে দেখেছি তাকেই কিন্তু আমরা সূচির মাধ্যমে প্রকাশ করলাম। অর্থাৎ চাহিদা বৃদ্ধির যে রৈখিক প্রকাশ বা চাহিদা বৃদ্ধির যে গাণিতিক প্রকাশ তাকে চাহিদা সূচি বলে উল্লেখ করা যায়। চাহিদা সূচির সাথে সাথে চাহিদার রেখার ধারণাটিও খুব বেশি সম্পর্কিত। অর্থনীতিতে চাহিদা রেখা হলো এমন একটি রেখা বা এমন একটি লেখচিত্র যেখানে কোনো দ্রব্যের দাম এবং ভোক্তাদের নির্দিষ্ট দামে উক্ত দ্রব্য ক্রয় করার ইচ্ছার মধ্যকার সম্পর্ককে দেখানো হয়। সোজা কথায় আমরা কিছুক্ষণ আগে যে চাহিদা সূচি দেখলাম, চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশই হচ্ছে চাহিদা রেখা। বিভিন্ন দামে কোনো ভোক্তা একটি দ্রব্যের যে বিভিন্ন একক কেনার জন্য ইচ্ছা প্রকাশ করেন বা কিনতে চান তাকে বলা হবে, তাকে যখন আমরা রেখার মাধ্যমে দেখাবো বা লেখচিত্র মাধ্যমে দেখাবো তখন তাকে আমরা চাহিদা রেখা বলে উল্লেখ করতে পারি। স্বাভাবিকভাবে দাম এবং চাহিদার মধ্যকার সম্বন্ধটি যেহেতু ঋণাত্মক সম্পর্ক বা বিপরীতমুখী সম্পর্ক, সে কারণে চাহিদা রেখা সব সময় বাঁ দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। তোমরা স্ক্রিনে একটি চাহিদা রেখা দেখতে পাচ্ছ। তারপরেও আসো আমরা বোর্ডে চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় তা দেখে নেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, এজন্য প্রথমেই আমরা একটি চাহিদা সূচি বোর্ডে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। ধরো আমরা টমেটোর কথাই এখানে বলবো।
দাম যখন 20 টাকা তখন চাহিদার পরিমাণ ধরি আমি 15 কেজি। দাম বেড়ে হয়ে গেল 40 টাকা, আমার চাহিদা কমে হয়ে গেল 10 কেজি। দাম আরো বেড়ে হয়ে গেল 60 টাকা, আমার চাহিদা হয়ে গেল 5 কেজি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে কি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি দাম ধীরে ধীরে বাড়ছে 20 থেকে 40, 40 থেকে 60, সেই সাথে চাহিদা কমছে, চাহিদা 15 থেকে 10, 10 থেকে 5 কেজিতে নেমে এসেছে। এই যে আমি একটি চাহিদা সূচি অঙ্কন করলাম, এই চাহিদা সূচি থেকে এখন আমি একটি চাহিদা রেখা অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থীরা, চাহিদা রেখার জন্য আমি একটি ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষ নিলাম। ও এক্স অক্ষ ভূমির সমতল আর ও ওয়াই অক্ষ উলম্ব আকারে রয়েছে। ও ওয়াই অক্ষে আমি দাম দেখাচ্ছি আর ও এক্স অক্ষে আমি নির্দেশ করছি পণ্যের পরিমাণ। ধরো পরিমাণটি আমি কেজিতে দেখালাম, দাম আমি টাকায় দেখালাম। কোন একটি পণ্যের দাম যখন 20 টাকা, দেখতে পাচ্ছ তোমরা, তখন এর চাহিদা হচ্ছে 15 কেজি। আমি 20 এবং 15 কে এখানে যুক্ত করলে একটি বিন্দু পাই, ধরা যাক এই বিন্দুটির নাম এ। আবার পণ্যটির দাম যখন বেড়ে হয়ে যাচ্ছে 40 টাকা, তখন এর চাহিদার পরিমাণ 15 থেকে কমে হয়ে যাচ্ছে 10 কেজি। এবার 40 এবং 10 কে একত্রিত করে আমি আরেকটি বিন্দু পেলাম, যাকে আমি বি নামে অভিহিত করছি। এবার লক্ষ্য করো, পণ্যের দাম যখন আরো বেড়ে হয়ে গেল 60 টাকা, তখন আমার চাহিদা আরো কমে 10 থেকে হয়ে গেল 5 কেজি। এখন 60 এবং 5 কে যুক্ত করে আমি তো মনে করো আরো একটি বিন্দু পেলাম, যাকে বলা হচ্ছে সি বিন্দু। এবার এ বি সি এই বিন্দুগুলোকে যদি আমি যুক্ত করি, তাহলে যে রেখাটি পাওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখা। এই যে আমি ডিডি রেখাটি পেলাম, শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই রেখাটি কিন্তু বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যকার সম্পর্কটি হচ্ছে ঋণাত্মক সম্পর্ক বা বিপরীতমুখী সম্পর্ক। এই যে চাহিদা সূচি থেকে চাহিদা রেখার জ্যামিতিক একটি রূপ আমি দেখালাম, সেখানে দু ক্ষেত্রেই আমরা এই বিষয়টি নিশ্চিত হতে পারছি, অন্যান্য সবকিছু স্বাভাবিক থাকলে স্বাভাবিকভাবে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম এবং চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে ব্যাখ্যা করার জন্যই আমরা আসলে মূলত চাহিদা বিধিকে অর্থনীতিতে আলোচনা করে থাকি। আশা করছি তোমাদের ক্লাসটি অনেকটাই কার্যকর হয়েছে, তোমরা বুঝতে পেরেছো। তারপরও যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়, তোমরা বুঝতে না পারো, তোমরা অবশ্যই বইয়ের সাহায্য নেবে কিংবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা প্রয়োজনীয় সমাধান দেওয়ার চেষ্টা করব। এই প্রত্যাশা রেখে আজ তবে এ পর্যন্তই থাক। আমরা আগামী দিন আলোচনা করব চাহিদারই আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, চাহিদার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ ডিমান্ড। একটি পণ্যের চাহিদা এবং দামের পরিবর্তনের যে আপেক্ষিক সম্পর্ক, তাকেই কিন্তু ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা চাহিদার স্থিতিস্থাপকতা বলে স্বাভাবিকভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। আগামী দিন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজ তবে এ পর্যন্তই।